সংসার সংসারের মতো ভাই। ৯ বছর হয়ে গেছে, উপভোগ করার মতো কিছু নাই। সংসার সংসারের মতো, সংসারের পিছনে বহুত খাটতে হয়। ইটস আ ভেরি থ্যাঙ্কলেস জব। কখনো এরকম মনে হয় যে কেন সংসারী হলাম? হ্যাঁ, খুব মনে হয়। আল্লাহ, কেন মনে হবে না? এটা যদি আমি বলি যে মনে হয় না, তাহলে মিথ্যা কথা বলা হবে। মেয়েদেরকে সবসময় সাংসারিক হতে শিখাই তো, কিন্তু ছেলেদেরকে আমরা সবসময় সংসারের চাকাটা ঘোরানোর কথা শিখাই, যে তার আয় করবে। কিন্তু এছাড়াও যে সাংসারিক অন্যান্য বিষয় আছে, ওই বিষয়ে আমাদের ছেলেদেরকে শেখানো উচিত। এটা আমার ফিল হয় যে আমার ছেলেকে আমার শেখানো উচিত, আমার ভাইকে আমার শেখানো উচিত। আপনার হাজবেন্ডকে কতটা শেখালেন? না, আমি আমার হাজব্যান্ডকে আমার শেখানোর দায়িত্ব না। হাজব্যান্ডকে তার মা শিখেছে, আমি কেন আমার হাজব্যান্ডকে শেখাবো? আসলে ভালোবাসা এভাবে থাকে না। ভালোবাসার পিছনে এফর্ট দিতে হয়, নাহলে ভালোবাসা থাকে না। আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাস, আমার কাছে ভালোবাসা মানে আস্থা, আমার কাছে ভালোবাসা মানে সম্মান, আমার কাছে ভালোবাসা মানে প্রায়োরিটি। কাজ করিনি 6 বছর, সেটার কারণ হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে নাটকের মান পড়ে গেছে। একদম সোজাসাপটা কথা। আমার কাছে মনে হচ্ছিল স্ক্রিপ্ট ভালো হচ্ছে না, বা যা হচ্ছে সেটা একই রকম হচ্ছে। সো ওইটার কারণেই আমার বেসিক্যালি কাজ কমিয়ে দেওয়ার ডিসিশন ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের প্রিয় অভিনেত্রী নওরিন হাসান খান জেনি। আমি জেনি এনটিভির পক্ষ থেকে স্বাগতম। এই মুহূর্তে আপনার ব্যস্ততা কী নিয়ে? এই মুহূর্তে আমার ব্যস্ততা বেসিক্যালি শ্যামা কাব্যর প্রমোশনস নিয়েই। আমি এই মুহূর্তে এখন নতুন কাজের কথা সামনে হচ্ছে, বাট এখনও কোনো কিছু ফাইনালাইজড হয়নি। আমি নেক্সট কয়েকদিন শ্যামা কাব্যর প্রমোশনস অ্যান্ড বিভিন্ন প্রেক্ষাগৃহে যাওয়া, অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করা, এই ধরনের একটা প্ল্যানই আছে। বাকিটা সৌদ ভাই বলতে পারবে যে আসলে কী প্ল্যান তার, সেই অনুযায়ী কাজ করছি। দর্শক, বদরুল আনাম সৌদ পরিচালিত শ্যামা কাব্য মুক্তি পাচ্ছে ৩ মে। সেখানে অভিনয় করেছেন জেনি। এইখানে আপনার অভিনয়ের চ্যালেঞ্জগুলো কী কী ছিল? অভিনয়ের চ্যালেঞ্জগুলো ছিল সেটা হচ্ছে এই ক্যারেক্টারটাতে এক হচ্ছে এটার লেংথ কম, কিন্তু এই ক্যারেক্টারে অনেকগুলো লেয়ার আছে। এখন যখন লেংথ বেশি থাকে অ্যান্ড লেয়ার বেশি থাকে, তখন আসলে ওটা ফুটিয়ে তুলতে একটা লেভেলের স্ক্রিন টাইম পাওয়া যায়। কিন্তু যখন স্ক্রিন টাইম কম থাকে, আবার অ্যাট দ্য সেম টাইম লেয়ার্স থাকে অনেক, তখন কমপ্লেক্সিটিগুলো বেড়ে যায়। সো এই জায়গা থেকে চ্যালেঞ্জ ছিল। আরও চ্যালেঞ্জ ছিল যে স্ক্রিপ্ট পড়ার পরে একটা অ্যাভারেজ মানুষ চিন্তাই করতে পারে যে এটা আসলে একটা নেগেটিভ চরিত্র, কিন্তু এটা আসলে টু বি ভেরি অনেস্ট আমার কাছে নেগেটিভ চরিত্র না। এটা খুবই রিয়েল একটা চরিত্র। মানে নর্মাল মানুষ তো আসলে দোষগুণ মিলিয়েই হয়। আমরা সিনেমাতে দেখি যে পজিটিভ সে 100% পজিটিভ, যে ভিলেন সে সারাদিন শুধু চিৎকার করছে, সে শুধু মারামারি করছে, তার মধ্যে কোনো ভালো গুণই নেই। বাট রিয়ালিটি তো আসলে এমন না। রিয়ালিটি হচ্ছে আমাদের সবার মধ্যেই দোষ আর গুণ মিলিয়ে আছে। আমরা কেউ কেউ দোষটাকে লুকাই, কেউ কেউ দোষটাকে সামনাসামনি দেখাই যে হ্যাঁ আমাদের দোষ এটা। তো আমার কাছে মনে হয়েছে যে মেয়েটার ওই সাহসটা আছে যে সে তার দোষ সামনে কবুল করে এবং বলে যে হ্যাঁ এটা আমার দোষ হয়েছে। সে চাইলে লুকাতেই পারে, কিন্তু সে সেটা করে না। সে খুব সেলফ অ্যাওয়্যার, তার যথেষ্ট লেভেলের মেধা আছে, এবং ওই বিষয়গুলোই আমি আনার চেষ্টা করেছি, যাতে ওই কম সময়ের মধ্যে যাতে ওই বিষয়গুলো প্রকাশ পায়, ওইটুকু চেষ্টা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হ্যাঁ, আমার মনে হয় যে দর্শক আপনাকে যেই চরিত্রে দেখতে দেখতে অভ্যস্ত, আমার মনে হয় যে এখানে আপনাকে দেখে একটু হোঁচট খাবেন। আমাকে আসলে দর্শকরা খুব একঘেয়ে চরিত্র দেখে অভ্যস্ত না, টু বি ভেরি অনেস্ট। কারণ আমি প্রথম থেকেই খুব বেছে বেছে কাজ করেছি। আমার যে খুব সারা মাস জুড়ে কাজ গেছে বা একাধিক কাজ গেছে, আমার সবচেয়ে বেশি কাজ এনটিভিতেই গেছে, টু বি ভেরি অনেস্ট। বাট তারপরেও আমার চরিত্রগুলো একটা লেভেলের রিপিটেড হয় না। সো ওই জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে দর্শক যাতে আবার নতুন কিছু দেখতে পায়। সো সেটাই চেষ্টা ছিল আমার প্রথম ফিল্ম। আর সৌদ ভাইয়ের ফিল্ম, সৌদ ভাই খুব ভালো একজন নির্দেশক। সো ওই জায়গা থেকে এখন সবাই দেখেছে এবং একসাথে দেখার পরে সবাই বলছে যে ভালো হয়েছে, সিনেমাটাকে সিনেমা মনে হচ্ছে, এবং সবার কাছেই লাস্ট মোমেন্ট পর্যন্ত ওই সাসপেন্স, ওই থ্রিলটা সৌদ ভাই ধরে রাখতে পেরেছে। সো ওইটা আমার কাছে খুবই স্যাটিসফ্যাক্টরি। না, কিন্তু আপনার চরিত্র নিয়ে কিন্তু পুরো কাহিনীটা আবর্তিত হয়েছে। সুতরাং মানে চরিত্রের কেন্দ্রেই আপনি। ভালোবাসাহীন জায়গা থেকে তাকে সরাসরি বলে দেওয়াটা, সেটাকে আপনি খলনায়িকার তো আসলে মনে করার কি কারণ আছে? না, আমি এটা মনে করি না। এখন ব্যাপারটা হচ্ছে খলনায়িকা মনে করব কেন? ও যদি এটা না করে লুকিয়ে লুকিয়ে পুরো জিনিসটা করতো, বা একটা লেভেলের তাকে চিট করতো, তাহলে তাকে একটা খল চরিত্রে ভাবার বিষয় ছিল। যে মানুষটা তার নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর দোষটাকে অকপটে স্বীকার করে ফেলছে, সে খল হয় কিভাবে? কিন্তু ভালোবাসা কি দোষ?
দোষের জায়গা থেকে হচ্ছে কমিটমেন্টের জায়গা থেকে, যে সে তো, আর আমি যদি সবকিছু ভাই বলে দেই তাহলে তো ভাই মানুষ জেনে গেল, আপনি আমরা তো অত কিছু বলবো, আমি তো সবই বলে দিচ্ছি। না, বলা তো ওই দরকার নেই। প্রশ্ন, আমি এই প্রশ্নের উত্তর দিতে আপনার কাছে পারি না। ভালোবাসার মানে কি? আমার কাছে ভালোবাসার মানে অনেক কিছু। ভালোবাসা এক কথায় প্রকাশ করার মতো একটা বিষয় না। আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাস, আমার কাছে ভালোবাসা মানে আস্থা, আমার কাছে ভালোবাসা মানে সম্মান, আমার কাছে ভালোবাসা মানে প্রায়োরিটি, অনেক কিছু। বোঝাপড়া, ভালো লাগা, ছোট ছোট বিষয়, ভালোবাসার প্র্যাকটিস, এই ইটস আ প্র্যাকটিস, এটা যেটা সব সময় এটার পিছনে এফর্ট দিতে হয়। এটা এমন না যে ভালোবাসলাম একদিন, পরদিন ভুলে গেলাম বা চিন্তা করলাম ভালোবাসা তো আছেই। আসলে ভালোবাসা এভাবে থাকে না, ভালোবাসার পিছনে এফর্ট দিতে হয়, নাহলে ভালোবাসা থাকে না। তাহলে টিপসগুলো কি কি দিচ্ছেন, মোটামুটি এফোর্টটা কিভাবে দিলে সবার? না, এটা একদমই আমার উপর ডিপেন্ড করে না। ধরেন আমার জন্য যে এফর্ট কাজ করবে, আপনার বয়সে এফর্ট নাও কাজ করতে পারে ভাই। সো এটা হচ্ছে যার যার কাছে, যে আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা যেন আপনার কাছে আসে, আপনার ভালোবাসার মানুষ দ্বারা, সেটা যেটা কিছুই হতে পারে। আর আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা যদি আমার হাজব্যান্ডের কাছ থেকে আসে বা আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আসে, দ্যাটস হোয়াট ম্যাটার্স। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সম্মানটা খুব গুরুত্বপূর্ণ, পারস্পরিক সম্মান। পারস্পরিক সম্মানটা আসলে সবাই চায়, কেউই অসম্মানিত বোধ করতে চায় না ভালোবাসার মধ্যে। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আপনার কি কি প্রজেক্ট আসছে? আমি তো বললাম যে এখনও প্রজেক্ট কোনো একটা ফাইনাল হয়নি, আমার জাস্ট প্রিলিমিনারি কথা হচ্ছে। যদি ব্যাটা বলা মিলে নিশ্চয়ই আপনারা সবাই জানতে পারবেন যে কী করছি। বর্তমান সময় নিয়ে বিশেষ করে যে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে আপনার মূল্যায়ন কেমন? আমি মানে রিসেন্ট টাইমে ওটিটির কাজগুলো দেখেছি, ওটিটির কাজগুলো আমার ভালোই লাগে। ফিল্মের কাজও বেশ ভালো হচ্ছে। নাটক টু অ্যান এক্সটেন্ট আমার এখন কম দেখা হয় সত্যি কথা। কিন্তু আপনি এখন নাটকে অনেক কমও, কারণ কি? আমি তো অনেক বছর পর কাজ করেছি ভাই, আমি তো লিটারালি 6 বছর কাজ করিনি, 6 বছর পর আমি কাজ করলাম। সো আমি কাজ করিনি 6 বছর, সেটার কারণ হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে নাটকের মান পড়ে গেছে। একদম সোজাসাপটা কথা, আমার কাছে মনে হচ্ছিল স্ক্রিপ্ট ভালো হচ্ছে না, বা যা হচ্ছে সেটা একই রকম হচ্ছে। সো ওইটার কারণেই আমার বেসিক্যালি কাজ কমিয়ে দেওয়ার ডিসিশন ছিল। কাজ কমিয়ে দেওয়ার ডিসিশন নিয়ে যেটা হলো, সবাই একটা লেভেলের আশেপাশে বলা লাগলো, ও উনি তো এখন সংসারে ব্যস্ত হয়ে গেছেন, উনি আর কাজ করবেন না। সো তারপরে দেখা যায় যেটা ব্রেক নিব এটা চিন্তা করিনি, ভেবেছিলাম যে কাজ কম করব, ওটা ব্রেক হয়ে গেছে। তার মধ্যে কোভিড চলে আসছে, তো সব দিকে মনে হচ্ছে ভালোই হয়েছে। এখন যখন ভালো কাজ হচ্ছে, আবার কাজ করতে চেয়েছি এবং কাজ করার কথা হচ্ছে, কাজ পাচ্ছি, সেটাই বা কম সৌভাগ্যের কি? সংসারটা কেমন উপভোগ করছেন? সংসারের মতো ভাই, 9 বছর হয়ে গেছে, উপভোগ করার মতো কিছু নাই। সংসারের মতো, সংসারের পিছনে বহুত খাটতে হয়। ইটস আ ভেরি থ্যাঙ্কলেস জব। আমরা না মা, দাদি, নানি, কাউকেই আমরা জীবনে কোনোদিন তাদের সাংসারিক কাজের জন্য থ্যাংক ইউ বলি নাই। সো আমাকেও কেউ থ্যাংক ইউ বলে না সাংসারিক কাজের জন্য, ইট ইজ এক্সপেক্টেড অফ মি। সো ওইটা হচ্ছে একটা সাইকেলের মতো, যেটা আসলে করতে হয়, এবং ওখান থেকে ছোট ছোট বিষয় খুশি বের করে নিতে হয়। তো কখনো এরকম মনে হয় যে ইস, কেন সংসারী হলাম? হ্যাঁ হ্যাঁ, খুব মনে হয়। আল্লাহ, কেন মনে হবে না? এটা যদি আমি বলি যে মনে হয় না, তাহলে মিথ্যা কথা বলা হবে। একদম। সংসার নিয়ে তাহলে উপলব্ধি কেমন এই মুহূর্তে? উপলব্ধি হচ্ছে নিজেকে নিজের ভালো রাখতে জানতে হয়, এটা হচ্ছে আমার উপলব্ধি, যে আপনার নিজেকে নিজের ভালো রাখতে জানতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটা লেভেলের মানে মেয়েদেরকে সবসময় সাংসারিক হতে শিখাই, তো কিন্তু ছেলেদেরকে আমরা সবসময় সংসারের চাকাটা ঘোরানোর কথা শিখাই, যে তার আয় করবে। কিন্তু এছাড়াও যে সাংসারিক অন্যান্য বিষয় আছে, ওই বিষয়ে আমাদের ছেলেদেরকে শেখানো উচিত। এটা আমার ফিল হয় যে আমার ছেলেকে আমার শেখানো উচিত, আমার ভাইকে আমার শেখানো উচিত। আপনার হাজবেন্ডকে কতটা শেখালেন? না, আমি আমার হাজব্যান্ডকে আমার শেখানোর দায়িত্ব না, হাজব্যান্ডকে তার মা শিখেছে, আমি কেন আমার হাজব্যান্ডকে শেখাবো? না, যেগুলো ঘাটতি, না ওগুলো ভাই ঘাটতি কখনো পূরণ হয় না। এটা কি একটা মানুষ প্রাপ্তবয়স্ক লোক, আমারও তো ঘাটতি আছে, সে কি চাইলে আমার ঘাটতি এখন পূরণ করতে পারবে? পারবে না তো। সো ওটা হচ্ছে কিছু মানুষের ফ্লস থাকে, বললাম না যে দোষগুণ মিলিয়ে মানুষ। আপনি শুধরাতে গেলে যেটা হবে, সেটাতে আরও ঝামেলা হয়। হ্যাঁ, ওটা হতে পারে যে আপনার কিছু জিনিস ভালো লাগবে, কিছু জিনিস ভালো লাগবে না, সেটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট বা কম্প্রোমাইজ করবেন, যে আচ্ছা তারও নিশ্চয়ই আমার কিছু জিনিস ভালো লাগে না, সেও নিশ্চয়ই কম্প্রোমাইজ করে। তার মানে কম্প্রোমাইজটা লাগবেই। ডেফিনেটলি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আপনারা সবাই এনটিভির সাথে থাকবেন। এনটিভি আমার খুব কাছের। মোস্তফা কামাল সৈয়দ, উনি আমাকে অসম্ভব স্নেহ করতেন, এবং আজকে আমি যে নাটক করি সেটার কারণ হচ্ছেন উনি। সেই জায়গার থেকে এনটিভির প্রতি আমার একটা অন্যরকম মায়া কাজ করে সব সময়। সো আমি চাই এনটিভি মানুষ বেশি দেখুক এবং এনটিভিতে ভালো ভালো কাজ হোক।
আমারও কাজ হোক সেটাও আমি চাই। সো আপনারা সবাই এনটিভির সাথে থাকবেন। তার মানে যিনি খুব ভালো করেই ফিরতে চাচ্ছে সেজন্য আপনাদেরকে মুখিয়ে থাকতে বললো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেত্রী জেনি। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।